ড্রামার শুরুতেই আমরা ৮ বছর বয়সে একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। সে ওখানে একা একা বসে কাল্টিভেশন করছিল। ঠিক তখনই সে তার মায়ের কথাও মনে করছিল। আজকে সে তার মাকে খুব বেশি মিস করছিল। সে যখন তার মায়ের কথা ভাবছিল, ঠিক তখনই একজন দাসী এসে তার গায়ে নোংরা পানি ঢেলে দেয়, কারণ সে চাইছিল না যে জিয়াওবাও লুকিয়ে লুকিয়ে এভাবে কাল্টিভেশন করুক। তখন জিয়াওবাও তাকে বলে, আমি তো আমার সব কাজ শেষ করেই এখানে বসে কাল্টিভেশন করছি, তাহলে আপনারা কেন আমার সাথে এরকমটা করছেন? তার এরকম কথা শুনে দাসী তার উপর আরো বেশি রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। আর তার সাথে যে দাসীগুলো ছিল তাদেরকে হুকুম দেয় যাতে তারাও তাকে মারে, যাতে সে কখনোই দ্বিতীয়বার কাল্টিভেশন করার কথা চিন্তাও না করে। এই অবস্থায় শিয়াবাও তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তার হাতে একটি কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং একটি জায়গায় বসে লুকিয়ে লুকিয়ে তার মায়ের কথা মনে করতে থাকে। আর সে বলতে থাকে, মা তুমি কোথায়? আমি তোমাকে অনেক মিস করছি, তুমি আমার কাছে চলে এসো। তখনই আমরা শিয়াওবাওয়ের বাবাকে দেখি। সে একজন ড্রাগন কিং ছিল, তার সাথে তার নতুন স্ত্রীও ছিল। সে ড্রাগন কিংকে বলছিল, দেখুন না আমার চুলগুলো পেকে যাচ্ছে আর আমি কত বয়স্ক হয়ে যাচ্ছি দেখতে। তখন ড্রাগন কিং তাকে বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেভাবে আমি সারা জীবনের জন্য ইয়াং থাকবো, তুমিও থাকবে। যেভাবে আমার শক্তি অনেক দ্বিগুণ হয়ে গিয়েছে এবং আমার কাল্টিভেশন পূরণ হয়ে গিয়েছে, ঠিক সেভাবে তুমিও অনেক শক্তির অধিকারী হবে। আমার কাছে যা কিছু রয়েছে এই সবকিছু তো শিয়াওবাওয়ের মায়ের কারণেই রয়েছে। তাকে মেরেই আমি এই সবকিছু অর্জন করেছি। আমি তার মাকে মেরে তার হৃদয়ের রক্ত নিয়েছি, যার কারণে এখন আমি অসীম শক্তির অধিকারী। আর এখন তুমি শিয়াওবাওকে মেরে তার হার্টের রক্ত নিবে এবং সারা জীবনের জন্য ইয়াং হয়ে যাবে। এমনিতেও আমার ড্রাগন রাজ্যে কোনো জলপরীর কোনো কাজ নেই, তাই তাকে মরতেই হবে। তখনই ড্রাগন কিং এর স্ত্রী তাকে জাদু করে অন্য আরেকটি জায়গায় পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার পর শিয়াওবাও তো চিৎকার করে তার মাকে ডাকছিল। আর এদিকে বাইরে থেকে তারা দুজন মিলে সেই দুনিয়াতে আগুন ধরিয়ে দেয় যাতে শিয়াওবাও সেখানেই মারা যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সময় পিছিয়ে গিয়েছে আর শিয়াওবাও চলে গিয়েছে তার সেই ছোট্টবেলায়। সে যখন বিছানায় শুয়েছিল তখন একটি সুন্দরী মেয়ে তার কাছে আসে এবং তাকে আদর করতে শুরু করে। তখন শিয়াওবাও মনে মনে বলতে থাকে, এত সুন্দরী মেয়ে এটা কে? কিন্তু একটু পরেই বুঝতে পারে যে এই সুন্দরী মেয়েটিই হলো তার মা। তখন শিয়াওবাও বুঝতে পারে যে তার পুনর্জন্ম হয়েছে আর এইবার সে তার মাকে অবশ্যই বাঁচাবে আর তার মাকে কিছুতেই মরতে দিবে না। তখনই সেখানে ওই দাসীটি চলে আসে আর সে শিয়াওবাওয়ের মাকে বলে ড্রাগন কিং আহত হয়েছে। এরকম কথা শুনে জলপরী তো অনেকটাই টেনশনে পড়ে যায়। তখনই শিয়াওবাওয়ের মনে পড়ে যায় যে গত জন্মে তার মাকে কি করা হয়েছিল আর এরকমই সংবাদ দিয়ে তার মাকে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছিল এবং তার কাছ থেকে সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছিল এবং তার মাকে অনেক অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র তার হার্টের রক্ত নেওয়ার জন্য, কারণ ড্রাগন কিং এর জন্য জলপরীর হার্টের রক্ত অনেক বেশি জরুরি। সেদিনও জলপরী নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই সে ড্রাগন কিং এর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি আর ড্রাগন কিং তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলেছিল। কিন্তু এইবার শিয়াওবাও তা হতে দিবে না। তাই তো সে তার মাকে বলতে থাকে, মা তুমি ভয় পেও না, এইবার আমি তোমাকে যেভাবেই হোক রক্ষা করব আর সব দিক থেকে তোমাকে সাহায্য করব। তার এই আওয়াজটা তার মাও শুনতে পায় আর সে চারিদিকে তাকে দেখতে শুরু করে যে এই আওয়াজটা কোথা থেকে ভেসে আসছে। কিন্তু সে আবার মনে মনে ভাবতে শুরু করে হয়তোবা সে ভুল কিছু শুনেছে। এদিকে তার দাসী তাকে সেই জায়গায় নিয়ে যায় আর তাকে বলে, আপনি এখানেই অপেক্ষা করুন, ড্রাগন কিং এখনই এখানে চলে আসবে। জলপরী যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলই ঠিক তখনই আবারও শিয়াওবাও তাকে আওয়াজ দিয়ে বলে, মা এখানে বিপদ রয়েছে, তাই এখান থেকে তুমি জলদি পালাও। তখনই জলপরী আবারও ভাবতে শুরু করে সে বারবার কার আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু একটু পরে সে খেয়াল করে এটা আসলে তার বাচ্চার আওয়াজ। তাই তো সে তার বাচ্চাকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি যে আমার সাথে কথা বলছো? তখন শিয়াওবাও তাকে বলে, হ্যাঁ এটা আমি তোমাকে মরতে দিতে পারি না, এই দাসী তোমাকে বোকা বানাচ্ছে, তাই তুমি জলদি এখান থেকে চলে যাও। তখনই জলপরী সে দাসীর দিকে তাকায় আর তাকে কড়াভাবে বলে, তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো? আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তাই কোনো রকম অভিনয় না করে আমাকে সত্যিটা বলো। তার এরকম কথা শুনে দাসী তো ভয় পেয়ে যায় আর তার সামনে মাথা নত করে বসে পড়ে। তখনই সেখানে তার সৎ বোন চলে আসে। তখন জলপরী তাকে বলে, এই দাসী তোমার আন্ডারে কাজ করে না? এটা শুনে সে নিজেকে বাঁচানোর জন্য সেই দাসীকে বকাঝকা করতে শুরু করে আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো জলপরীকে এখানে ভুল করে আনার? এটা বলে সে ওই দাসীকে শাস্তি দিতে শুরু করে আর এক চাবুকে তাকে মেরে ফেলে। তখন জলপরী তাকে বলে, আমি যখনই জানতে পারবো এইসব পরিকল্পনার পিছনে কে আছে আমি সাথে সাথে তাকে শাস্তি দিব। তখনই তার সৎবোন তাকে বলে, আপনি চিন্তা করবেন না, যে আপনার সাথে ষড়যন্ত্র করে থাকুক না কেন সে খুব দ্রুতই সামনে চলে আসবে। এটা বলে আবার সে মনে মনে বলতে থাকে, তুমি কোনোদিনও আমাদের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারবে না। এরপর সে জলপরীকে বলে, আপনি তো সবেমাত্র বাচ্চার জন্ম দিয়েছেন, তাই অবশ্যই এখন আপনি অনেকটাই দুর্বল, তাই আপনার রেস্ট নেওয়া জরুরি। এটা বলে সে তাকে ঔষধ খেতে দেয় আর তাকে বলে এই ঔষধটা তাকে
শক্তি দিবে। কিন্তু শিয়াবাও তো জানতো যে এই ঔষধটা খেলে তার মা অবশ্যই মারা যাবে। তাই যখনই তার মা সেই ঔষধটা খেতে যাচ্ছিল তখনই সে চিৎকার করে বলতে থাকে, মা এই ঔষধটা খেও না, এই মহিলাটির উদ্দেশ্য অনেক খারাপ। তখন তার বোনও তাকে বলতে থাকে কোনো কিছু না ভেবে সেই ঔষধটা দ্রুত খেয়ে নেওয়ার জন্য। এদিকে জলপরীও মনে মনে ভাবতে থাকে সে আসলে কার কথা শুনবে, তার মেয়ের কথা নাকি তার বোনের কথা। কিন্তু এরপর আবার সে বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। এটা বলে সে ওই ঔষধটা মুখের ভেতরে দিতেই যাচ্ছিল তখনই শিয়াবাও তার নিজের শক্তি প্রয়োগ করে এবং বড় হাত দিয়ে তার মাকে ধাক্কা মারে, যার কারণে সে ঔষধটা বাহিরে এসে পড়ে যায়। তখন তার বোন তাকে বলে কোনো চিন্তা করবেন না, আমার কাছে আরো ঔষধ আছে, আপনি অন্য একটা খান। কিন্তু এদিকে শিয়াবাও বারবার তার মাকে নিষেধ করছিল সেই ঔষধটি খাওয়ার জন্য, কিন্তু তার মা তার কথা শুনে না আর আবারও সেই ঔষধটা খেতে শুরু করে। আর আগের বারের মতোই শিয়াবাও তার মায়ের মুখ থেকে সেই ঔষধটা ফেলে দেয়। এদিকে জলপরি তো বুঝতেই পারছিল না যে আসলে তার সাথে কি হচ্ছে। এদিকে তার সৎ বোনও হার মানছিল না, সে 3 নাম্বার ঔষধটা তার বোনকে আবারও খেতে দেয়, যেটা দেখে শিয়াবাও তো অনেক বেশি রেগে যায় আর তার গালে একটা জোরে চড় মারে। কিন্তু সৎ বোন ভাবে হয়তোবা এই চড়টা তার বোনই তাকে মেরেছে, তাই সে তারপরে রেগে যায় আর তাকে বলে আমি তো শুধুমাত্র তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলাম আর তুমি আমাকে চড় মারলে। তখনই সেখানে ড্রাগন চলে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে আর তুমি এভাবে নিচে কেন পড়ে আছো। সে দ্রুতই তার স্ত্রীর কাছে চলে যায় এবং তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সৎ বোন তাকে বলতে থাকে জলপরি আমাকে আঘাত করেছে, কিন্তু ড্রাগন উল্টো তার উপরে রেগে যায় এবং তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে যায়। রুমে যাওয়ার পর সে তার ওয়াইফের অনেক কেয়ার করতে শুরু করে, যেন সে তাকে চোখে হারাচ্ছে আর তাকে বলতে থাকে তার কিছু হয়েছে কিনা। তখন জলপরি তাকে বলে আমার মনে হয় কিছু একটা ঘটছে। তখন ড্রাগন তাকে বলে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না, আমি অবশ্যই এই ব্যাপারে খোঁজ লাগাবো। এটা বলে ড্রাগন কিং যখন ভালোবেসে তার কাছে আসতে চায় এবং কিস করতে চায় তখন শিয়াবাও তার মাকে বলতে শুরু করে তুমি তার ফাঁদে পা দিও না, সে ভালোবাসার জালে ফেলে তোমার জীবন নিতে চায়, সে অনেক খারাপ মানুষ। তার মেয়ের এরকম কথা শুনে সে ড্রাগন কিং এর কাছ থেকে দূরে সরে যায় এবং তাকে বলে শিয়াবাও কান্না করবে কারণ তার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ততক্ষণ তাকে দুধ খাওয়াই, তুমি গিয়ে আরাম করো। তার এরকম কথা শুনে ড্রাগন সেখান থেকে চলে যায়। এরপর জলপরি তার মেয়ের কাছে এসে তাকে বলে তোমার বাবার ব্যাপারে তোমার এরকমটা ভাবা একদমই উচিত নয়, কারণ আমি 10 বছর ধরে তার সাথে রয়েছি, সে আমাকে অনেক ভালোবাসে, তাই তুমি তার ব্যাপারে এরকম ধরনের মন্তব্য করো না। তখন শিয়াবাও তার মাকে বলতে শুরু করে একদমই নয়, সে তোমাকে ভালোবাসে না আর সে চক্রান্ত করে তোমাকে মারার পরিকল্পনা করছে। এরপর শিয়াবাও তার মাকে সবকিছু খুলে বলে যে কিভাবে সে তাকে মারতে চলেছে আর তার আবারও পুনর্জন্ম হয়েছে। তার এরকম কথা শুনে তার মা তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে তার মাকে বলে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এখনই এখান থেকে আপনি আমার বাবার রুমে যান আর দেখে আসুন তার সাথে আপনার সৎ বোনের অবৈধ সম্পর্ক রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমাকে কিছু একটা খেতে দাও। সে যখন তার বাচ্চাকে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল ঠিক তখনই সে খেয়াল করে ড্রাগনের রুমে একটি মেয়ে রয়েছে। সে কাছে গিয়ে যখন দেখে তখন বুঝতে পারে যে এটা তার সৎ বোন এবং ড্রাগন কিং তাকে কাছে টেনে নিচ্ছে। তখন ইয়াও ইয়াও তাকে বলে তুমি এটা কি করছো, যদি তোমার ওয়াইফ জানতে পারে তাহলে ভাবো কি হতে পারে। তখন ড্রাগন তাকে বলে সে তো সবেমাত্র বাচ্চার জন্ম দিয়েছে, সে তো এখন বাহিরেও বেরোতে পারবে না, তাকে দেখলে তো আমার বমি এসে যায়, কিন্তু তোমার গা দিয়ে সুঘ্রাণ বের হয় আর মন চায় আমি সবসময় যেন তোমার কাছেই থাকি। তখন ইয়াও ইয়াও তাকে বলে তাহলে তো তোমার স্ত্রীর জায়গা আমার নিয়ে নেওয়া উচিত। এটা শুনে ড্রাগন কিং তাকে বলে তুমি চিন্তা করো না, আজকে রাতেই আমি তাকে মেরে ফেলবো এবং তোমাকে বিয়ে করে নিব। তাদের এরকম কথা শুনে জলপরি অনেকটাই শকড হয়ে যায়, কারণ এত বছর ধরে সে যাকে বিশ্বাস করেছে সে এভাবে বিশ্বাসঘাতকতা করবে এটা সে ভাবতেও পারেনি। তখনই শিয়াওবাও তাকে বলে মা তুমি এখন এসব কিছু নিয়ে ভেবো না, জলদি এখান থেকে পালিয়ে যাও, নইলে তারা তোমাকে মেরে ফেলবে। তখন তার মা তাকে বলে তুমি চিন্তা করো না, গতবার হয়তো তারা আমাকে ধোকা দিয়ে মেরে ফেলেছিল, কিন্তু এইবার আমি সবকিছুর প্রতিশোধ নিব। কিন্তু এখন চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমার দুজন বোন আমাদের জন্য অপেক্ষা করছে। সে যখন নিজের রুমে গিয়ে জামা কাপড় গোছাচ্ছিল ঠিক তখনই সেখানে ড্রাগন চলে আসে আর তাকে বলে তুমি এই কাজগুলো কেন করছো, তোমার এই কাজগুলো করা একদমই উচিত নয় আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখা উচিত। তখন জলপরি তাকে বলে তোমাকে দেখে যেরকম মনে হয় তুমি কি আসলেই সেরকম, তুমি যতটা ভালোবাসা দেখাও তুমি কি আসলেই ততটা ভালোবাসো আমাকে। তখনই সে স্বর্গের কসম খেয়ে তাকে বলতে থাকে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। তখন আমরা অতীতের একটা দৃশ্যও দেখতে পাই, অনেক বছর আগে সে এভাবেই তার সামনে প্রমিস করেছিল
আর তাকে বলেছিল সে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না, সে শুধুমাত্র তাকেই ভালোবাসে। তার এরকম কথা শুনে সে আবারও তার উপরে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তখনই শিয়াওবাই তার মাকে বলে তুমি তার উপরে দুর্বল হও না, সে শুধুমাত্র অভিনয় করছে, সে আসলে অনেক বড় ধোঁকাবাজ। তার এরকম কথা শুনে সে ড্রাগনকে অনেক জোরে চড় মারে এবং তাকে বলে তুমি কি ভেবেছো তুমি আমার সৎ বোনের সাথে রিলেশন চালিয়ে যাবে আর আমি কিছুই জানতে পারবো না? তুমি এমন ভাবে আমার সাথে কথা বলছো যেন তুমি কিছুই করনি। তার এরকম কথা শুনে তখন তার স্বামী তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তাকে বলে সে এসব কিছু ইচ্ছা করে করেনি। কিন্তু জলপরি তাকে বলে আমি জানি তুমি এই সব কিছু ইচ্ছা করেই করেছো, তাই আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এটা বলেই যখন সে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, তখন ড্রাগন মনে মনে ভাবছিল সে শুধু আমার সম্পর্কের ব্যাপারে জানে, কিন্তু আমি যে তাকে মেরে ফেলতে চাই এটা তো সে জানে না। তাই সে এখনো হতাশ হয় না এবং তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই সেখানে তার সৎ বোন চলে আসে। তাকে দেখে ড্রাগন তাকে বলে সে আমাকে সিরিয়াস করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তার প্রেমে পড়িনি, এই সবকিছুর জন্য সে দায়ী। এখানে ড্রাগনও তাকে ইশারা করে বলছিল সে যা বলছে সবকিছু যেন সে মেনে নেয়, আর সে কারণে সেও এই সবকিছু মেনে নেয়। আর তাকে বলে ড্রাগন যা বলছে সবকিছুই সত্য, আমি তাকে নিজে থেকেই সিরিয়াস করেছিলাম, তার কোনো দোষ নেই। কিন্তু শিয়াওবাও তখনই তার মাকে বলে মা সেও মিথ্যা কথা বলছে এবং সে একটা খারাপ মেয়ে, তাই তুমি তাকে মারো। তার কথা শুনে তার মা তাকে একটা জোরে চড় বসিয়ে দেয়, যার কারণে সে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তখন জলপরি তাকে বলে কেন, আমি কি তোমাকে মারতে পারি না? আমি শুধু তোমাকে মারতেই নয় বরং একেবারে শেষ করে দিতে পারি। তখনই ড্রাগন কিং তার বউয়ের পক্ষ নিয়ে তাকে বলে তুমি এখান থেকে চলে যাও আর তার সাথে এরকম ব্যবহার করো না। আর মনে মনে বলতে থাকে আজকে সেই দিন, তাই আজকে আমি কোনো গড়বড় চাই না, আজকের এই দিনে আমার জলপরির হাড়ের রক্ত চাই। যদি আমি এটা করতে না পারি তাহলে আমি আমার কাল্টিভেশন পূরণ করতে পারবো না আর কোনোদিনও শক্তিশালীও হতে পারবো না। এসব কিছু ভেবেই সে এখন জলপরির পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে তো এখন জানতো যে ড্রাগন আসলে কত বড় ঠকবাজ, তাই সে তাকে একটা জোরে চড় বসিয়ে দেয় আর তাকে বলে তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? তুমি শুধুমাত্র আমার হার্টের রক্ত চাও, সেজন্যই তুমি এত নাটক সাজিয়েছো তাই না? তার এরকম কথা শুনে ড্রাগন অনেক রেগে যায় আর তাকে বলে এর মানে তুমি সবকিছুই জানতে কিন্তু এতক্ষণ আমার কাছে গোপন করেছো তাই না? এটা বলে সে ওখানে একটা পাওয়ার ইউজ করে আর চারিদিকে একটা কবচ তৈরি করে দেয় এবং জলপরীকে বলে তুমি এখান থেকে কখনোই বের হতে পারবে না, যদি তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করো তাহলে তুমি মারা যাবে। তার এরকম কথা শুনে জলপরী তাকে বলে তুমি কি সত্যি আমাকে আটকে রাখতে পারবে? আমি এখানে সবকিছু নিয়ে এসেছিলাম, তাই যাওয়ার সময় আমি সবকিছু নিয়েই যাব। তার এরকম কথা শুনে সদবোন হাসতে হাসতে তাকে বলে তুমি যা নিয়ে এসেছিলে আদৌ কি সেই সবকিছু এখন আর তোমার রয়েছে? এই দেখো তোমার সেই পাওয়ারফুল ড্রেসটি এখন আমি পরে আছি আর সবচেয়ে মূল্যবান তোমার এই মতিটাও এখন আমার কাছে। তোমার কি সত্যিই মনে হয় যে তুমি এসব কিছু আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে? তার এরকম কথা শুনে জলপরি অনেকটাই রেগে যায় এবং তার শক্তি দিয়ে একে একে তার দেওয়া সব জিনিসগুলো সে ফেরত নিতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে ড্রাগন এবং তার সৎ বোন যে সবকিছু পড়েছিল ওই সবকিছু জলপরিরই ছিল এবং সেখানে থাকা সমস্ত মূল্যবান জিনিসগুলো সবকিছুই জলপরি ছিল। এখন এই সবকিছু করতে দেখে ড্রাগন তো তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি কি ভেবেছো তুমি আমার কাছ থেকে আলাদা হতে পারবে? কখনোই না। তখন জলপরিও তাকে বলে তুমি কি ভেবেছো তুমি এখনো আমার মনের ভেতরে আছো? কখনোই না। এটা বলে সে তার জামার অংশ থেকে একটা কাপড়ের টুকরা ছিঁড়ে ফেলে আর তাকে বলে যেভাবে এই কাপড়ের টুকরো ছিঁড়ে আমি আলাদা করে ফেলেছি ঠিক সেইভাবে অনেক আগেই তোমাকে আমি আলাদা করে দিয়েছি। এখন এরকম কথা শুনে ড্রাগন কিং তো অনেক বেশি রেগে যায় এবং তাকে আক্রমণ করতে যায়। জলপরিও অনেকটাই শক্তিশালী ছিল তাই সে নিজেও উল্টো আক্রমণ করে আর তাকে বলে আমি আমার ক্ল্যান থেকে এই শিক্ষা পেয়েছি যে ধোঁকাবাজদের কখনো ক্ষমা করতে নেই, কিন্তু শুধুমাত্র তোমার ক্ল্যান আর স্বর্গের কথা ভেবে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, নইলে তোমার স্ত্রী হওয়ার কারণে আমি পুরোপুরি হক রাখি তোমাকে শাস্তি দেওয়ার। তাকে এতটা সাহসী এবং জিতে যেতে দেখে শিয়াওবাও তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার মাকে বাহবা দিতে থাকে। জলপরি যখন তার মেয়েকে নিয়ে বাহিরে চলে আসে তখন হঠাৎ তাকে বন্দি করে ফেলা হয় এবং তার দুই হাত জাদুই শক্তি দিয়ে বেঁধে ফেলা হয়। আসলে এখানে আগে থেকেই তাকে বন্দি করার জন্য একটা ফাঁদ তৈরি করে রাখা হয়েছিল যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে তারা এটা ইউজ করতে পারে, আর আজকে তারা এটা ইউজ করেছে। একটু পরে সেখানে ড্রাগন তার সঙ্গীদের নিয়ে চলে আসে আর তাকে বলে এই ফরমেশন তুমি এত সহজেই ভাঙতে পারবে না কারণ এটা স্বর্গ থেকে তৈরি করে আনা হয়েছে। এদিকে জলপরিও অনেক চেষ্টা করছিল নিজেকে মুক্ত করার, কিন্তু অনেক চেষ্টার পরেও সে এটা করতে পারছিল না আর মনে মনে ভাবছিল এখান থেকে তাকে বের হতেই হবে এবং তার মেয়েকেও মুক্ত করতে হবে। এসব কিছু ভাবতেই তার মধ্যে অনেকটাই পাওয়ার চলে আসে যেটা দেখে তারা তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বুঝতে পারছিল না যে তার ভেতরে এত শক্তি কিভাবে আসলো। এদিকে শিয়াওবাও মনে মনে ভাবছিল এটা হতেই পারে না, সে দ্বিতীয়বার জন্ম নিয়েছে কিন্তু এবারও সে তার মাকে বাঁচাতে পারবে না। এদিকে ড্রাগন জলপরির গলা চেপে ধরে আর তাকে অত্যাচার করতে করতে বলে
আমি তোমাকে অনেক ইগনোর করেছি, কিন্তু এখন আর নয়। এদিকে ইয়াও ইয়াও তার পা দিয়ে তাকে অনেক জোরে জোরে লাথি মারছিল এবং তাকে আহত করে ফেলছিল, যেটা দেখে শিয়াওবা অনেক কান্না করছিল আর চিৎকার করে বলতে থাকছিল, তুমি আমার মাকে মেরো না, নইলে আমি তোমাকে ছাড়বো না। এদিকে নিরুপায় হয়ে জলপরি তাদের কাছে আত্মসমর্পণ করে আর তাদেরকে বলে, ঠিক আছে, আমি আমার হার্টের রক্ত তোমাদেরকে দিতে রাজি আছি, কিন্তু এর বদলে তোমাদেরকে আমার মেয়েকে ছেড়ে দিতে হবে। কিন্তু ড্রাগন এটা করতে রাজি হয় না। তখন জলপরি তার উপরে রেগে যায় আর তাকে বলে, সে তো তোমারও মেয়ে, তাহলে তুমি তার সাথে এমনটা কিভাবে করতে পারো? এটা শুনে ইয়াও ইয়াও তাকে বলে, যেভাবে তোমার হার্টের রক্ত ড্রাগনের কাজে আসবে ঠিক সেভাবেই তোমার মেয়ের হার্টের রক্ত আমার কাজে আসবে। তাদের এরকম কথা শুনে এখন সে নিরুপায় হয়ে যায় এবং সেখানে থাকা একটি অস্ত্র তুলে তার গলায় ধরে আর তাদেরকে বলে, আমি নিজের গলা নিজেই কেটে ফেলবো, তবে তোমরা এটা জেনে রেখো যে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার হার্টের রক্ত তোমাদের কোনো কাজে আসবে না। এদিকে শিয়াওবা কান্না করছিল আর বলছিল, মা তুমি এরকমটা করো না, তুমি নিজেকে শেষ করে দিও না, আমি তোমাকে যেভাবেই হোক বাঁচিয়ে নিব। এদিকে ড্রাগন জলপরীকে এরকমটা করতে দেখে ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে, তোমার মেয়েকে আমরা ছেড়ে দিব। এটা বলেই তার শক্তি দিয়ে তাকে তারা বন্দি বানিয়ে নেয় আর ইয়াও ইয়াও তাকে একের পর এক চর মারতে থাকে। আর সে যে তাকে অপমান করেছিল এবং তার কাছ থেকে মূল্যবান পাল সহ কাপড় কিনে নিয়েছিল এসব কথা বলতে থাকে। সে তাকে একের পর এক আঘাত করেই যাচ্ছিল। এদিকে জলপরী মনে মনে ভাবছিল, এটা আবারও কেন হচ্ছে আমার সাথে? তাহলে কি আবারও আমার মেয়ে এই দুনিয়াতে একাই থেকে যাবে এবং তার সাথে নির্যাতন হতেই থাকবে? সে ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছিল, কারণ তার হাতে এখন আর কিছুই করার ছিল না। এদিকে শিয়াওবাও তার মাকে বাঁচানোর জন্য ছটফট করছিল আর উপায় না পেয়ে সে নিজের ভেতরে থাকা কিছু শক্তিকে ইউজ করার চেষ্টা করছিল আর বলছিল, যদি আমার আত্মা নষ্টও হয়ে যায় এরপরেও আমি আমার মাকে বাঁচাবই। অন্যদিকে ড্রাগন এবং তার সঙ্গী মিলে তার মাকে মেরে ফেলার সমস্ত প্রস্তুতি নিয়েই নিয়েছিল। তখনই শিয়াওবাও তার সমস্ত শক্তিকে এক করে তার আত্মা ট্রান্সফার করে এবং গিয়ে তার মায়ের ভেতরে ঢুকে যায়। তখনই আমরা দেখতে পাই তার মা অন্যরকম হয়ে গিয়েছে, তার পুরো চুল সাদা হয়ে যায় এবং চারিদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করে। এদিকে ড্রাগন তো অনেক আনন্দিত ছিল আর ভাবছিল ফাইনালি সে অসীম শক্তির অধিকারী হয়ে যাবে। এরপর ড্রাগন কিংও তাকে ডেকে পাঠাবে আর সে হবে এই দুনিয়ার বাদশা, খুব শীঘ্রই স্বর্গ থেকে আমাকে ডাকা হবে। তখন ইয়াও ইয়াও তাকে বলে, কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না, কারণ সেখানে একমাত্র রাজা এবং শক্তিশালী পদে থাকা ব্যক্তিরাই যেতে পারে। এরকম কথা শুনে ড্রাগন তাকে বলে, তুমি চিন্তা করো না, যখন আমি সবকিছু পেয়ে যাব আমি তোমাকেও সেখানে নিয়ে যাব। তারা কথা বলছিল তখনই এদিক থেকে জলপরি তার সমস্ত শক্তি নিয়ে জেগে ওঠে এবং তাদের উপরে আক্রমণ করার জন্য রেডি হয়ে যায়। সে তার শক্তি দিয়ে 10,000-এরও বেশি তলোয়ার আনে এবং সেগুলো দিয়ে তাদের উপরে আক্রমণ করে, যার কারণে ড্রাগনের সাথে থাকা সমস্ত সৈন্যরা আহত হয়ে পড়ে, কিন্তু ড্রাগন কিং কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপরে সে জলপরীকে আঘাত করতে আসলে সে নিজেকে প্রোটেক্ট করে এবং তাদের দুজনের মধ্যে ভালো একটা লড়াই শুরু হয়ে যায়। জলপরী নিচে আসার পর সে তো তার উপরে অনেক বেশি রেগেছিল আর তাকে বলছিল, আমি তোমাকে ছাড়বো না, তোমার মতো একজন ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে সে তাকে আঘাত করে আবারও ফেলে দেয়। তখন ড্রাগন কিং তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমার সাথে এরকমটা করার? তুমি কি জানো এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে? আর ড্রাগন ক্ল্যান যদি এটা জানতে পারে তাহলে তোমাকে শেষ করে ফেলবে। কিন্তু তার এই সকল কথায় জলপরীর তো এখন কিছুই যায় আসে না। এদিকে ইয়াও ইয়াও গিয়ে শিয়াওবাওকে তুলে নেয় আর জলপরীকে হুমকি দিতে থাকে, সে যদি না থামে তাহলে সে তার মেয়েকে পুড়িয়ে মারবে। সে যদি তার মেয়েকে বাঁচাতে চায় তাহলে সে যেন ড্রাগনকে ছেড়ে দেয়। তখনই সে চিন্তার মধ্যে পড়ে যায় যে সে আসলে কি করবে, কিন্তু তার ভেতরে থাকা শিয়াওবাও তখন জেগে ওঠে আর সে রেগে বলতে থাকে, যাই হয়ে যাক না কেন আমি আমার মাকে প্রোটেক্ট করবই। এটা বলে যখন সে অস্ত্র নিয়ে তাদেরকে আহত করার জন্য এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে একটা ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখতে পায় যে তাদের দুজনকে মেরে ফেলার পর সে নিজেও নিজেকে মেরে ফেলবে। এটা দেখার পর সে তো কনফিউজড হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, যেভাবে হোক আমার মাকে তো আমাকে বাঁচাতেই হবে, আমি এটা করতে পারি না। এটা ভেবে সে তার কাছ থেকে তার বাচ্চাকে চাইতে থাকে, কিন্তু সে তো এত সহজে তার বাচ্চাকে ফিরিয়ে দিত না। তাই সে শিয়াওবাওকে তুলে একটা আছাড় মারতে চাইছিল, কিন্তু যখনই সে শিয়াওবাওকে ওপরের দিকে তোলে আকাশ থেকে বিদ্যুৎ এসে তার গায়ে লাগে। যেহেতু শিয়াওবাওকে ওপরের দিকে তোলা হয়েছিল তাই বিদ্যুৎ যখন চমকায় তখন সেটা এসে শিয়াওবাওয়ের গায়েই লাগে আর ইয়াও ইয়াও এর কিছুই হয় না। এটা দেখে তো তারা দুজন অবাক হয়ে যায়। ড্রাগন বলতে থাকে, এত বড় একটা বিদ্যুৎ চমকানোর পরেও তোমার কিছুই হলো না, এই বিদ্যুৎটা গায়ে পড়ার পরে তো তোমার বেঁচে থাকার কথা না। তার এরকম
এরকম কথা শুনে এবার ইয়াও ইয়াও তাকে বলে, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমি প্রেগনেন্ট। যেটা শোনার পর ড্রাগন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে বলে, তোমার পেটে আমার বাচ্চা রয়েছে আর তার কারণেই তোমার কিছু হয়নি, এর মানে তুমি একটা ড্রাগন গডের জন্ম দিতে চলেছ। দূরে দাঁড়িয়ে থেকে জলপরি ভাবছিল তারা দুজন কাছাকাছি কি কথা বলছে, আবার সে ভাবছিল তারা যাই বলুক না কেন তাতে আমার কি যায় আসে, আমি তো শুধুমাত্র আমার বাচ্চাকে ফিরে পেতে চাই। সে যখন এরকম কথা ভাবছিল ঠিক তখনই তার ভেতর থেকে শিয়াও বাওয়ের আত্মা বেরিয়ে আসে এবং ফিরে যায় তার নিজের বডিতে। সেখানে যাওয়ার পর সে তার মাকে বলতে থাকে, মা তুমি প্লিজ অজ্ঞান হয়েও না, যেহেতু তুমি অনেকটাই দুর্বল ছিলে তাই আমি তোমাকে শক্তির যোগান দিয়েছিলাম আর কিছু সময়ের জন্য আমি তোমাকে সাহায্য করেছিলাম, কিন্তু এখন বাকিটা তোমার নিজেকেই করতে হবে আর এদের দুজনকে শেষ করে ফেলতে হবে। এদিকে ইয়াও ইয়াও যখন শিয়াও বাওকে মারতে যাচ্ছিল ঠিক তখনই জলপরি তার মেয়েকে বাঁচানোর জন্য তাকে আক্রমণ করে আর শিয়াও বাও ছিটকে ওপরে চলে যায়। ঠিক তখনই জলপরি এসে তার মেয়েকে ক্যাচ ধরে নেয়। এদিকে ইয়াও ইয়াও তো তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি কি জানো তুমি কি করতে চলেছিলে, তুমি ড্রাগন গডকে মেরে ফেলতে চেয়েছিলে। এটা শুনে জলপরি তো বুঝতে পারছিল না যে সে আসলে কি বলছে। তখন ইয়াও ইয়াও তাকে জানায় সে প্রেগনেন্ট আর তার পেটে ড্রাগন গড রয়েছে আর সে যেহেতু তাকে মারতে চেয়েছিল তাই স্বর্গ এবং দুনিয়া থেকে তাকে শাস্তি দেওয়া হবে। এরকম কথা শুনে শিয়াও বাও তার মাকে বলে, মা তুমি তার কথায় ফেসে যেও না, তার পেটে কোনো ড্রাগন গড নেই, সে পুরোপুরি মিথ্যা কথা বলছে। এদিকে ড্রাগনও তার সামনে এগিয়ে আসে আর তাকে বলে, তুমি আমার সামনে মাথা নত করলে আমি তোমার মেয়েকে ছেড়ে দিব। কিন্তু তখনই জলপরি রেগে আবারও তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে বলে, মনে রেখো আমি তোমাকে সব সময়ের জন্য পঙ্গু বানিয়ে দিয়েছি, তুমি আর কোনোদিনও নিজে থেকে চলতে পারবে না এবং সারা জীবন তুমি এজন্যই আমাকে মনে করতে থাকবে। বড় বড় ডাক্তারকে ডেকে আনার পরেও ড্রাগন তার পা ঠিক করতে পারে না, যার কারণে সে অনেক বেশি অস্থির হয়ে পড়ে। তখনই সেখানে ইয়াও ইয়াও চলে আসে আর তাকে বলে, তুমি হলে ড্রাগন কিং এর ছেলে, তোমার ক্ষত তো আপনা আপনি ঠিক হয়ে যাবে। তার এরকম কথা শুনে ড্রাগন কিং তো অনেক বেশি রেগে যায় এবং তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। একটু পরেই সেখানে ড্রাগন কিং চলে আসে আর তার ছেলের এই অবস্থা দেখে সে তো অনেক বেশি রেগে যায় আর জানতে চায় তার ছেলের এই অবস্থা কে করেছে। তখন ইয়াও ইয়াও তাকে জানায় এটা কে করেছে। তার এরকম কথা শুনে ড্রাগন কিং জলপরির উপরে অনেক বেশি রেগে যায়। তখন তার ছেলেও তাকে বলে সে শুধু তাকেই পঙ্গু করে দেয়নি, বরং তার ছেলেকেও মারতে চেয়েছে। এরপর সে জানায় ইয়াও ইয়াও এর পেটে তার বাচ্চা রয়েছে আর সে কোনো সাধারণ বাচ্চা নয়, বরং সে ড্রাগন গড আর জলপরি সেই বাচ্চাকেও মারার চেষ্টা করেছে। তার এরকম কথা শুনে ড্রাগন কিং এর তো বিশ্বাসই হচ্ছিল না। তখন তার ছেলে তাকে বলে, এত বড় একটা বাজ পড়েছিল তার শরীরে কিন্তু এরপরেও তার বিন্দুমাত্র কিচ্ছু হয়নি। এটা শুনে তো ড্রাগন কিং অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ইয়াও ইয়াওকে বলে, তাহলে ফাইনালি হাজার হাজার বছর পরে একজন ড্রাগনের জন্ম হতে চলেছে। এরপরে ড্রাগন কিং প্ল্যান করে কিভাবে তারা জলপরীকে ধরবে এবং তার হার্টের রক্ত নিয়ে তার ছেলেকে দিবে। পরের সিনে আমরা শিয়াও বাও এবং তার মাকে দেখতে পাই। তারা দুজন এখন বাইরে চলে এসেছিল। শিয়াও বাও তার মাকে বলছিল, জলদি জলদি আমাদেরকে সাগরে যেতে হবে এবং তোমার রাজ্যে পৌঁছাতে হবে, সেখানে যাওয়ার পর আমরা অনেক এনজয় করব। কিন্তু তখনই জলপরীর তার স্বামীর কথা মনে পড়ে যায় আর সে তার মেয়েকে বলছিল, এখন তো তোমার বাবাও নেই, তোমাকে বাবা ছাড়াই বড় করতে হবে। এসব কথা বলে সে ইমোশনাল হয়ে যাচ্ছিল কিন্তু শিয়াও বাও তাকে শক্তি যোগান দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে এবং সে তার শক্তি দিয়ে জলপরীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে আর তাকে বলে, তোমার এত বড় সাহস যে তুমি ড্রাগন কিংকে দেখার পরেও তার সামনে নত হচ্ছ না। তার এরকম কথা শুনে এখন জলপরীও তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, আপনি শুধু পারেন দুর্বলদের উপর নিজের শক্তি প্রয়োগ করতে। তখন ড্রাগন কিং তাকে বলে, আমি পৃথিবী থেকে এখানে এসেছি তোমাকে শাস্তি দিতে। তুমি আমার ছেলেকে পঙ্গু করে দিয়েছো, এছাড়াও তুমি তাকে ধোকা দিয়েছো এবং তুমি তার বাচ্চাকেও মেরে ফেলতে চেয়েছো। তাই এসব কিছুর জন্য এখন তোমাকে সাজা পেতে হবে। তুমি তোমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? এদিকে জলপরি উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করছিল কিন্তু ড্রাগন কিং আবারও তার শক্তি প্রয়োগ করে, যার কারণে সে আবারও বসতে বাধ্য হয়। এখন জলপরি যেহেতু অনেক বেশি দুর্বল ছিল আর তাদের সাথে পেরে উঠছিল না, তাই সে বাধ্য হয়ে তার মেয়েকে তার বোনেদের কাছে পাঠাতে চাইছিল। কিন্তু শিয়াও বাও তার মাকে এখানে ফেলে যেতে চাইছিল না। তখন সে তার মেয়েকে ভালোভাবে বোঝায় আর তাকে বলে, তুমি সেখানে গেলে সুরক্ষিত থাকবে আর আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারবো না, তাই তুমি আমার কথা শোনো এবং তোমার খালাদের কাছে যাও। এটা বলে সে তার হাতের আঙুলে কামড় দিয়ে তার ব্লাড তার কপালে লাগিয়ে দেয় আর তাকে বলে, আমার বাচ্চা তুমি নিজের খেয়াল রেখো। এটা বলে সে তাকে তার বোনেদের কাছে পাঠিয়ে দেয়। আর এদিকে ড্রাগন কিং তো এটা দেখে আরো বেশি রেগে যায় এবং জলপরীকে বন্দি বানিয়ে ফেলে। অন্যদিকে আমরা শিয়াও বাওকে দেখতে পাই। সে এতক্ষণে মৎস্যরাজ্যে পৌঁছে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর সে তার খালাদের খুঁজছিল আর মনে মনে ভাবছিল সে আবার তার মায়ের কাছে কিভাবে ফিরে যাবে। ততক্ষণে সেখানে জলপরীর দুই বোন চলে আসে। মেজো বোন বলছিল, আজকে আমাদের ছোট বোনের জন্মদিন। এটা শুনেই তার বড় বোন রেগে যায় আর তাকে বলে, ওই মেয়ের নাম তুমি
আর দ্বিতীয়বার নিবে না। সে একটা সামান্য ড্রাগনের ভালোবাসার জন্য আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে, তাই কোনোদিনও আমরা তাকে ক্ষমা করতে পারবো না। তাই এরপর আর কখনোই তার নাম এখানে উচ্চারণ করবে না। তখনই তারা খেয়াল করে বেডের উপরে একটা বাচ্চা শুয়ে আছে। এটা দেখে মেজো বোন তাকে কোলে তুলে নেয় আর বলতে থাকে কত সুন্দর বাচ্চা। তখনই বড় বোন বলতে থাকে এই বাচ্চাটা এখানে কিভাবে আসলো, এর আগে তো কখনো এখানে তাকে দেখিনি। সে যখন কাছে গিয়ে দেখে তখন দেখতে পায় এটা আসলে ড্রাগনের বাচ্চা, সে কোনো মাছ নয়। তাই সে তার ছোট বোনকে আদেশ করে সে যেন তাকে বাহিরে গিয়ে ফেলে দেয়। এদিকে শিয়াওবাও তাদের সাথে কথা বলছিল, কিন্তু তারা কেউ শিয়াওবাওয়ের কথা শুনতে পাচ্ছিল না। মেজো বোন তাকে বলে ঠিক আছে আমরা তাকে বাহিরে ফেলে দিব, কিন্তু তুমি তার দিকে তাকিয়ে দেখো বাচ্চাটা কত সুন্দর। কিন্তু বড় বোন তাকে বলে সে কে তা আমরা জানি না, সে কোথা থেকে এসেছে এটাও আমরা জানি না, তাহলে তাকে এখানে কেন রাখবো, যাও এখনই গিয়ে বাহিরে ফেলে দিয়ে আসো। তার এরকম কথা শুনে দুজন দাসী সেখানে চলে আসে এবং সেই বাচ্চাটিকে নিয়ে বাহিরে চলে যায়। যখন তারা বাহিরে তাকে রেখে চলে আসছিল তখন তাদের দুজনের মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ এত ছোট এবং কিউট একটা বাচ্চাকে এভাবে তারা রেখে যাচ্ছে। তাদের মন যেন মানতেই চাইছিল না। শিয়াওবাও তাদেরকে বলছিল তারা যেন তাকে এখানে একা ফেলে না যায়। সে তার মাকে নিয়ে অনেক চিন্তা করছিল, কিন্তু কোনো উপায় ছিল না, কারণ তার কথা এখন কেউ শুনতে পাচ্ছিল না। পরের সিনে আমরা জলপরীকে দেখতে পাই, তারা সবাই মিলে তাকে অনেক অত্যাচার করছিল, আর ইয়াও ইয়াও তো তাকে মারার জন্য একটা চাবুকও বের করে, কিন্তু ড্রাগন তাকে বলে শুধু চাবুক দিয়ে মারলে তো এই আঘাত তার জন্য সহজ হয়ে যাবে। তাই সে ওই চাবুকের উপরে একটি জাদু করে, আর এই জাদুটা কোনো সহজ কিছু ছিল না। এই চাবুক দিয়ে তাকে মারা হলে 2-3 মাস পর তার মৃত্যু হয়ে যাবে এবং তার ভেতরে ভেতরে অনেক বেশি জ্বালা পড়া হতে থাকবে, কিন্তু এটার চিকিৎসা কারো কাছেই থাকবে না। এরপরেই সেই চাবুক দিয়ে জলপরীকে আঘাত করা হয়। জলপরী অনেকটা ছটফট করছিল, আর তার মেয়ের কথাও তার খুব মনে পড়ছিল। সেজন্য সে নিজেকে বাঁচানোর আরো একটা চেষ্টা করে। সে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু ড্রাগন তাকে ক্ষমা করে না, বরং সে তাকে আরো বেশি সাজা দিতে থাকে। অন্যদিকে শিয়াওবাওকে দেখি সে অনেক জোরে জোরে কান্না করছিল। তখনই সেখানে মৎস্যকন্যার মেজো বোন চলে আসে এবং তাকে কোলে তুলে নেয়। সে তার কান্না সহ্য করতে পারছিল না, আর এত সুন্দর একটা কিউট বাচ্চাকে সেভাবে ফেলেও দিতে পারছিল না। সেজন্য সে শিয়াওবাওকে ভেতরে নিয়ে আসে আর তার বড় বোনকে বলে দেখো বোন আমি তাকে ভেতরে নিয়ে এসেছি, এত সুন্দর একটা বাচ্চাকে কিভাবে আমি বাহিরে ফেলে রাখি। এটা বলে সে ওখানে বসে এবং যখন সে বাচ্চার মুখের কাছে হাত দেয় তখন বাচ্চাটি তার আঙুলে কামড় দেয়। তখন সে বুঝতে পারে হয়তোবা তার ক্ষুধা লেগেছে, সেজন্য সে সামনে রাখা বিভিন্ন খাবার তাকে দিতে থাকে। কিন্তু শিয়াওবাও তো একটা খাবারের দিকেই তাকিয়ে থাকে। এটা বুঝতে পেরে সে ওই কেকটা তার সামনে ধরে এবং সেটা মজা করে খেয়েও ফেলে। তখনই তার একটু সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে এটা তো আমাদের ছোট বোনেরও পছন্দের খাবার, তাহলে কি সে আমাদের ছোট বোনের সন্তান, কারণ আমাদের ছোট বোনেরও এই একই খাবার পছন্দ। এটা শুনে বড় বোন রেগে যায় আর তাকে বলে আমি মেনে নিচ্ছি তুমি নরম হৃদয়ের মেয়ে, কিন্তু তাই বলে তুমি বারবার আমাদের ছোট বোনের নাম নিতে পারো না এবং যে কারোর বাচ্চাকে তুমি তোমার ছোট বোনের বাচ্চা বলে চালিয়ে দিতে পারো না। কিন্তু মেজো বোন মানতেই চাইছিল না, আর সে বলছিল আমার বিশ্বাস এই বাচ্চাটি আমাদের ছোট বোনের। তার এরকম কথা শুনে বড় বোন অনেক রেগে যায় এবং তার কাছ থেকে বাচ্চাটি কেড়ে নিতে চায়, আর মেজো বোন তাকে বাচ্চাটি দিতে চাইছিল না। এভাবেই তারা বাচ্চাটি নিয়ে কারাকারি করতে শুরু করে। এদিকে শিয়াওবাও মনে মনে অনেক বিরক্ত হয়ে যায় আর সে তাদেরকে থামতে বলছিল, কিন্তু তারা দুজন তো তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। এবং একটা সময় গিয়ে শিয়াওবাও বড় বোনের নেকলেস আঁকড়ে ধরে। মেজো বোন এটা খেয়াল করে আর তাকে বলে দেখুন বড় বোন বাচ্চাটি আপনার নেকলেস আঁকড়ে ধরেছে, এর মানে সে আমাদের ছোট বোনেরই মেয়ে। কিন্তু বড় বোন এটাকে কোইন্সিডেন্স বলে আর তাকে বলে সে যদি আমাদের ছোট বোনেরই মেয়ে হয় তাহলে সে এখানে একা কি করছে, আর আমাদের ছোট বোনই বা কোথায় রয়েছে। তাদের দুজনের মত এক হচ্ছিল না, সেজন্য তারা একটা উপায় খুঁজে বের করে। তারা বিভিন্ন রকমের জিনিস সেখানকার টেবিলের উপরে রাখে এবং এগুলো দিয়ে আসলে পরীক্ষা করা হবে যে এই বাচ্চাটি তাদের ছোট বোনের কিনা। এবার বড় বোন বাচ্চাটিকে তার কোলে নেয় এবং সে অস্ত্র এবং ওই জিনিসগুলোর মধ্যে কিছু একটা ওই বাচ্চাকে তুলে নিতে বলে, যেটার দ্বারা তারা বুঝতে পারবে যে এই বাচ্চাটি আসলেই কে। শিয়াওবাও বুঝতে পারছিল না যে সে কোনটা আসলে হাতে তুলে নিবে, কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পর সে ওখানে রাখা একটি অস্ত্রে তার হাত রাখে, যেটা দেখে মেজো বোনের মন খারাপ হয়ে যায় আর সে বলতে থাকে সে ভুল জিনিস চুজ করেছে। কিন্তু তখনই বড় বোন তাকে বলে না, সে রাইট জিনিস চুজ করেছে, এটা আমাদের ছোট বোনের অস্ত্র আর এই বাচ্চাটি আমাদের ছোট বোনের। এরপর শিয়াওবাও আবারও তাদের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, আর এক সময় তারা শিয়াওবাওয়ের কথা শুনতে পাচ্ছিল, কিন্তু তারা দুজন প্রথমে তো বুঝতে পারছিল না যে এই আওয়াজটা আসলে কোথা থেকে ভেসে আসছে। কিন্তু একটু পরে তারা বুঝতে পেরে যায় যে এটা আসলে শিয়াওবাওয়েরই কণ্ঠ। শিয়াওবাও তাদেরকে জানায় তার মা বিপদে রয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই জলপরীর পিঠের উপরে পেরেক মারা হচ্ছিল আর তাকে বলা হচ্ছিল এবার তুমি দেখো শাস্তি কত প্রকার হয়, তুমি সারা জীবন মৃত্যু কামনা করলেও কখনোই তোমার মৃত্যু হবে না এবং তুমি চরম যন্ত্রণা সারা জীবন ভোগ করবে। তখনই ড্রাগন তাদেরকে বলে আমাদের শুভ দিন
খুব তাড়াতাড়ি চলে আসছে। খুব তাড়াতাড়ি আমি ড্রাগন কিং হতে যাচ্ছি এবং এই আয়োজনের দিন জলপরি এবং তার কন্যা দুজনেই মারা যাবে এবং তাদের রক্ত দিয়ে আমি হয়ে উঠবো অধিক শক্তিশালী। তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই একজন প্রহরী এসে তাদেরকে খবর দেয় যে জলপরির বাচ্চা কোথায় রয়েছে এটা তারা জেনে গিয়েছে। তারা এরকম কথা শুনে এবার জলপরি তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তাদেরকে বলে তারা যেন তার বাচ্চাকে ছেড়ে দেয়, কিন্তু ড্রাগন তার উপরে একটুও দয়া দেখায় না, বরং তাকে বলে আমি শুধু তোমার মেয়েকে নয় বরং তোমার পুরো রাজ্যকে শেষ করে দিব। অন্যদিকে আমরা শিয়াবাওকে দেখতে পাই, সে সবকিছু তার খালাদের কাছে খুলে বলে, যেটা শোনার পর তার খালারা তো অনেক বেশি রেগে যায় এবং তারা ড্রাগন প্যালেসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর ড্রাগন কিং তাদের সবাইকে বলছিল আজকে আমি আমার ছেলেকে ড্রাগন কিং হিসাবে ঘোষণা করতে যাচ্ছি। এছাড়াও আপনাদের সবাইকে জানাতে চাই যে ড্রাগন কুইং একটি বাচ্চা জন্ম দিতে চলেছে এবং সেটা কোনো সাধারণ বাচ্চা নয় বরং ড্রাগন গডকে সে জন্ম দিতে চলেছে। এটা শোনার পরে সেখানকার সবাই তো খুশি হয়ে যায়, কারণ 30 বছর পরে একটা ড্রাগন গডের জন্ম হতে চলেছে। যদি এটা হয়ে যায় তাহলে তাদের জন্য তো অনেক সৌভাগ্যের। সেজন্য তারা সবাই মিলে ড্রাগন কিংকে কংগ্রাচুলেশন জানাতে শুরু করে। একটু পরে সেখানে জলপরীকেও আনা হয় এবং তাদের সবার সামনে জলপরীকে বিভিন্ন রকম দোষারোপ দেওয়া হয় এবং এটাও বলা হয় যে সে তার ছেলেকে পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিল। তার এত এত দোষের কথা শুনে সেখানকার সবাই তো তার উপরে অনেক বেশি রেগে যায় এবং তারা সবাই বলতে থাকে এই জঘন্য মাছটাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং তার রক্ত দ্রুতই বের করে নেওয়া হোক। কিন্তু তখনই ড্রাগন তার বাবার কাছে অনুরোধ জানায় যে এত সহজে যেন তার ব্লাড বের করে না নেওয়া হয় আর এই কাজটা সে নিজেই করতে চায়। তখন ড্রাগন কিং তাকে বলে তাকে এত সহজ মৃত্যু তুমি কিভাবে দিতে পারো, কিন্তু ড্রাগন তাকে বলে না না, আমি এত সহজ মৃত্যু তাকে দিতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই তার রক্তটা আমার জন্য থাক এবং তার শরীর এখানকার সবার মধ্যে ভাগ করে দেওয়া হোক যাতে তারা সবাই একটু মজা অনুভব করতে পারে। এছাড়াও তাদের সবার মধ্যে একটা নতুন শক্তিরও সঞ্চার হবে। এটা শোনার পরে তো জলপরি অনেক বেশি রেগে যায় এবং তাদের সবাইকে বলে তোমরা কেউই আসলে গড হওয়ার উপযুক্ত নও, তোমাদেরকে স্বর্গ থেকে বহিষ্কার করা উচিত। কিন্তু ড্রাগন তাকে বলে এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ তুমি এখন মরতে চলেছো। এটা বলে সে তাকে আক্রমণ করতে যাচ্ছিল। এদিকে জলপরিও মনে মনে তার মেয়ের কথা ভাবছিল, কারণ সে এখনো জানতো না যে তার বাচ্চাকে তার বোনেরা এখনো একসেপ্ট করে নিয়েছে নাকি নেয়নি। এদিকে তার উপরে যখন আক্রমণ করাই হচ্ছিল ঠিক তখনই সেখানে তার দুই বোন চলে আসে এবং তাদেরকে বাধা দিয়ে বলে কার এত বড় সাহস আমাদের বোনের উপরে আক্রমণ করে, তোমাদের মধ্যে কেউ যদি আমার বোনের উপরে আঁচড়ও দাও তাহলে আমি তোমাদের এমন সাজা দিব যে সারা জীবন তোমরা মনে রাখবে। তাদেরকে দেখে জলপরি অনেকটা খুশি হয়ে যায় এবং দ্রুতই তার মেয়েকে কোলে নেয়। তার এরকম দুরবস্থা দেখে তার বোনেদের তো অনেক কষ্ট লাগে। যেহেতু তাদের মধ্যে বড় বোন অনেক সাহসী ছিল তাই সে তাদের সবাইকে বলে আমি আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে চাই, তোমাদের মধ্যে কেউ আমাকে থামাতে পারবে না। তখনই ড্রাগন কিং রেগে যায় আর তাকে বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দিয়ে তাকে নিয়ে যাবে। তার এরকম কথা শুনে বড় বোন তাকে বলে এখানে তো আজকে আপনার ছেলেকে ড্রাগন কিং এ তাজ পরানো হবে, কিন্তু এরই সাথে আপনি একটা নির্দোষের বলিও দিচ্ছেন, এটা কি আপনি ঠিক করছেন? তার এরকম কথা শুনে ইয়াও ইয়াও তাকে বলতে থাকে কে নির্দোষ? সে ড্রাগন কিং এর বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল যে কিনা একজন ড্রাগন গড, তাই অবশ্যই তার সাজা পাওয়া উচিত। তখন তার বড় বোন তাকে বলে আচ্ছা তাই, কিন্তু তোমাকে দেখে তো একদম সুস্থ মনে হচ্ছে, আর যদি ড্রাগন গডই তোমার গর্ভে এসে থাকে তাহলে তুমি কিভাবে আহত হতে পারো আর কেউ তোমার কিভাবে বা ক্ষতি করতে পারে? এটা তো একদম অসম্ভব। এদিকে ইয়াও ইয়াও তাদেরকে বলে আমি খুব দ্রুতই ড্রাগন কুইন হতে চলেছি আর একজন ড্রাগন গডের মাও, তখন দেখবে আমি তোমাদের সাথে কি করি। তখনই শিয়াবাও তাদেরকে বলতে থাকে এই মহিলা একদমই মিথ্যুক, তার পেটে কোনো ড্রাগন গড নেই। ওদিন যখন বিদ্যুৎ চমকেছিল তখন সেই বিদ্যুৎটা এসে আমার গায়ে পড়েছিল, কারণ আমি ওপরের দিকে ছিলাম, যার কারণে আমার কোনো ক্ষতি হয়নি এবং তারও হয়নি। যদি এটা দিয়ে বিচার করা হয় তাহলে আমি ড্রাগন গড। এছাড়াও সেদিন যখন তারা আমার মাকে মারতে চলেছিল আমি আমার মায়ের ভেতরে গিয়ে তাকে বাঁচিয়েছিলাম। তার এই সকল কথা শুনে তারা সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে ইয়াও ইয়াও তাদের সবাইকে বলছিল যেহেতু স্বর্গের দিক থেকে তাকে চুজ করা হয়েছে ড্রাগন গডের মা হিসাবে তাই সে ক্ষমতা রাখে তাকে সাজা দেওয়ার, এবং যেহেতু সে তার বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল তাই এখন সে তাকে সাজা দিতে চায়। তার কথা শুনে সেখানকার সবাই তার সাথে একমত হয় এবং ড্রাগন কিং এর কাছে অনুরোধ করতে থাকে তাকে সাজা দেওয়ার জন্য। তখনই বড় বোন তাদের সবার সামনে চিৎকার করে বলতে থাকে তোমরা কি আসলে ড্রাগন গডকে সম্মান করছো নাকি তাকে অসম্মান
অপমান করছো। তোমরা কি এটা একটুও বুঝতে পারছো না যে আসল ড্রাগন গড এখানে রয়েছে? তার এরকম কথা শুনে ড্রাগন কিং একটু অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি বলতে চাও? তখন সে তাকে বলে যে আসল ড্রাগন গড এখানে রয়েছে। তার এরকম কথা শুনে এবার ড্রাগন তো তার উপরে হাসাহাসি করতে শুরু করে আর তাদেরকে বলে, তোমরা যতই চেষ্টা করো না কেন, ইয়াও ইয়াও আমার স্ত্রী থাকবে এবং তার পেটের বাচ্চাই আসল ড্রাগন গড। আমার মনে হচ্ছে তোমরা এটা মেনে নিতে পারছো না, সেজন্যই এরকমটা বলছো। এটা শুনে মেজো বোন অনেকটাই রেগে যায় ড্রাগনের উপর আর তাকে বলে, তুমি যতই নাটক করো না কেন, এই সবকিছুর মূলে আসলে তুমিই রয়েছো, তোমার জন্যই আমার বোনের এই অবস্থা। এটা বলে যখন সে তার উপরে আক্রমণ করতে যায় তখন ড্রাগন কিং তার উপরে উল্টো আক্রমণ করে দেয়, যার কারণে সে অনেকটাই আহত হয়ে পড়ে। ড্রাগন কিং তার উপরে অনেক বেশি রেগে যায় এবং প্রহরীদেরকে আদেশ করে তাকে বন্দি করার জন্য। এটা দেখে শিয়াওবাও তার মাকে বলছিল সেও যেন চুপ করে না থাকে এবং কিছু একটা করে যাতে তাদের সবাইকে বাঁচানো যায়। তখনই জলপরি মনে মনে ভাবতে থাকে তাদের সাথে শক্তিতে সে পেরে উঠবে না, তাই বুদ্ধি দিয়েই তাকে জিততে হবে। এটা বলেই সে সামনে এগিয়ে আসে এবং ড্রাগন কিংকে বলে, হায় আফসোস, আপনি আপনার নিজের রক্তকে চিনতে পারছেন না। তখন ড্রাগন কিং তাকে বলে, তুমি আসলে কি বলতে চাচ্ছ? তখন জলপরি তাকে বলে, ড্রাগন গড তো আপনার সামনেই রয়েছে, আপনার নাতনি, কিন্তু আপনি তাকে চিনতেই পারছেন না। বিষয়টা কতটা লজ্জাজনক। তার এরকম কথা শুনে ড্রাগন তাকে বলে, তুমি কি ফালতু বকছো? কিন্তু জলপরিও তাকে বলে, আমি ফালতু বকছি না, বরং এটাই সত্যি। যদি আমি এক বিন্দুও মিথ্যা কথা বলে থাকি তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন। তার এরকম কথা শুনে তার দুই বোনও অনেকটাই ভয় পাচ্ছিল, কিন্তু শিয়াওবাও তাদেরকে বলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ড্রাগন কিংও তাদের দিকে তাকিয়ে ভাবছিল, এই মেয়েটা কত সোজাসাপটা কথা বলে আর একটুও ভয় পাচ্ছে না, তাহলে কি আমার তার ব্যাপারে একটু ভাবা উচিত? এদিকে ইয়াও ইয়াও ড্রাগন কিংকে বলে সে যাতে একটুও চিন্তা না করে, কারণ ড্রাগন গড তার পেটেই রয়েছে। একটু পরে ড্রাগন কিং তার শক্তি দিয়ে সেখানে একটা বিশাল বড় পাথর নিয়ে আসে। এটার মাধ্যমে আসলে জানা যাবে যে আসল ড্রাগন গডকে। এদিকে পরীক্ষা নেওয়ার আগেই ড্রাগন জলপরীকে সতর্ক করে দিচ্ছিল আর তাকে বলছিল আরো একবার চিন্তা ভাবনা করে দেখতে। তখন জলপরীও তাকে বলে, মনে রেখো, যদি তুমি হেরে যাও তাহলে তোমার সমস্ত শক্তি হারাতে হবে এবং এই জায়গা থেকেও তোমাকে চলে যেতে হবে। কিন্তু তখন ইয়াও ইয়াও ড্রাগনকে সাহস যোগাচ্ছিল আর তাকে বলছিল চিন্তা না করতে, কারণ এরকমটা কিছুই হবে না। একটু পরেই তাদের পরীক্ষা শুরু হয়ে যায় এবং প্রথমে ইয়াও ইয়াও সেই পাথরটা ছুঁয়ে দেখে আর সাথে সাথে সেই পাথর থেকে একটা উজ্জ্বল আলো বেরোতে থাকে, যেটা দেখে তো তারা সবাই খুশি হয়ে যায় আর ভাবতে থাকে আসল ড্রাগন গড তো তার পেটেই রয়েছে। এদিকে জলপরি অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু শিয়াওবাও তার মাকে বলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, সে যেন তাকে ওই পাথরের কাছে নিয়ে যায়। যখনই জলপরি তার মেয়েকে ওই পাথরের কাছে নিয়ে যায় এবং সে ওই পাথরে হাত রাখে, তখনই সেই পাথরটা উজ্জ্বল হয়ে ওঠে এবং এটা এতটাই বেশি উজ্জ্বল হয়ে ওঠে যে ড্রাগন কিংও সেটাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর চিন্তা করতে থাকে এটা এত বেশি উজ্জ্বল কিভাবে হলো, এটা তো একদমই অসম্ভব। এদিকে শিয়াওবাও এবং তার আন্টিরা তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তারা এখন জিতে গিয়েছিল, কিন্তু ড্রাগন গডের শক্তি এতটাই বেশি ছিল যে সেই পাথরটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে যায়, যার কারণে তারা সবাই এখন ভাবতে শুরু করে এটা আসলে একজন ডিমন। তাই ড্রাগন কিংও এখন তার উপরে রেগে যায় আর তাকে শাস্তি দিতে চায়, কিন্তু জলপরি তাকে বলে, আপনার কি মনে হচ্ছে না যে ড্রাগন গডের ভিতরে এতটাই শক্তি রয়েছে যে একটা সাধারণ পাথর সেটা সহ্য করতে পারেনি? এদিকে ড্রাগন তো উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল, কিন্তু ড্রাগন কিং এর মনে একটা সন্দেহ ছিল আর সে মনে মনে ভাবছিল এতটা শক্তি শুধুমাত্র ড্রাগন গডের কাছেই থাকতে পারে। তাই সে এই সন্দেহ থেকে তাদের সবাইকে বলে এই রাউন্ডটা ড্র হয়েছে এবং তারা দুজনেই জিতেছে, তাই এখন আমরা সেকেন্ড রাউন্ড খেলবো। এবং তাদের দুজনের সামনে দুইটা ঘন্টা রাখা হয়, যে ঘন্টার মাধ্যমে তারা সমুদ্রের ভেতরে থাকা শক্তিশালী গডকে ডেকে আনবে এবং কার ঘন্টার আওয়াজ শুনে কত শক্তিশালী গড এখানে আসবে এটাই তারা দেখবে এবং সেই গড এখানে এসেই তাদের সবাইকে জানাবে যে আসলে ড্রাগন গডকে। এখানে জলপরি ওই ঘন্টা তোলার আগেই ইয়াও ইয়াও সেই ঘন্টা তুলে তার হাতে জড়িয়ে সেটা বাজাতে শুরু করে এবং সেখানে চলে আসে এই পুরো সমুদ্রকে পাহারা দেওয়ার প্রহরী, যাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে সে হলো সবচেয়ে শক্তিশালী পাহারাদার, এই পুরো সমুদ্রকে সে একাই পাহারা দিয়ে রাখে। এর মানে তারা সবাই ধরেই নিচ্ছে যে ইয়াও ইয়াও এর পেটেই ড্রাগন গড রয়েছে। এদিকে ড্রাগন তার বাবাকে অনুরোধ করছিল আর বলছিল, বাবা এখন তো আপনার মেনে নেওয়া উচিত যে ইয়াও ইয়াও এর পেটেই ড্রাগন গড রয়েছে, তাই এই প্রতিযোগিতায় এখানেই সমাপ্ত করুন। তখন ড্রাগন কিং এরও সন্দেহ হতে থাকে আর সে তাকে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমি কিছুক্ষণের জন্য এই মাছটাকে বিশ্বাস করে নিয়েছিলাম। এটা বলে সে যখন এই প্রতিযোগিতা বন্ধ করতে যাবে ঠিক তখনই শিয়াওবাও তার হাতে থাকা ঘন্টাটা বাজাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে কচ্ছপের দেবতা। তাকে দেখে তো ড্রাগন কিং অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে থাকে সে এখানে কিভাবে আসলো। তাকে দেখে সেখানকার সবাই তো ভয় পেয়ে গিয়েছিল। তখন শিয়াওবাও তার মাকে বলছিল, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তাকে এখানে ডেকে পাঠিয়েছি। কিন্তু ইয়াও ইয়াওর তো অনেক হাসি পাচ্ছিল আর সে সবাইকে বলছিল একটা অকেজো জিনিসকে এখানে
ডাকার মানে কি। ড্রাগনও তার কথার সাথে সায় দিয়ে তাদেরকে বলতে থাকে একটা কুৎসিত কচ্ছপকে এখানে ডেকে আনার মানে কি। তার এরকম কথা শুনে ড্রাগন কিং তার উপর রেগে যায় এবং তাকে চুপ করতে বলে আর তাকে বলে এটা কোনো সাধারণ কচ্ছপ নয়, এটা একজন গড আর সে শত শত বছর ধরে ঘুমিয়েছিল। আজ পর্যন্ত কেউ তাকে ঘুম থেকে জাগাতে পারেনি, কারণ শুধুমাত্র ড্রাগন গডই তাকে ঘুম থেকে জাগাতে পারত। এরপরে তারা সেই কচ্ছপটিকে জিজ্ঞাসা করে যে আসলে এখানে ড্রাগন গড কে। এদিকে ইয়াও তো অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ আসল সত্যটা এখন সবার সামনে চলে আসবে। তাই সে কচ্ছপ কিছু বলে ওঠার আগে ইয়াও তাদেরকে বলে এই কচ্ছপ তো আমার ডাকে এখানে এসেছে, কারণ আমি ঘন্টা বাজিয়েছিলাম। এখন তাদের তর্ক করা দেখে কচ্ছপ গড তাদেরকে বলে ঠিক আছে আমি বলছি এখানে আসল গডকে। কিন্তু যখন সে এগিয়ে তাদের কাছে বলতেই যাবে যে আসল গডকে, তখন আবারও তার ঘুম পেয়ে যাচ্ছিল, যেটা দেখে শিয়াবাও তো অনেকটাই অস্থির হয়ে পড়ে এবং তাকে বলতে থাকে তোমার ঘুমানোর এত তারা কিসের, প্লিজ তুমি ঘুমিও না। কিন্তু এদিকে কচ্ছপটি তো অলরেডি ঘুমিয়ে পড়েছিল, যার কারণে এই রাউন্ডও তাদের মধ্যে ড্র হয়ে যায়। এখন ইয়াও তো বুঝে গিয়েছিল যে তার পেটে আসলে কোনো ড্রাগন গড নেই, তাই সে 3 নাম্বার প্রতিযোগিতা থেকে নিজেকে বাঁচাতে চাইছিল, যার কারণে সে ড্রাগন কিং এর কাছে অনুরোধ করতে থাকে যে তার বাচ্চা যেহেতু এখন পেটে রয়েছে তাই হয়তো বা তার শক্তি অনেকটাই কম, সেজন্য 3 নাম্বার পরীক্ষা যেন না নেওয়া হয়। তার সাথে ড্রাগনও একই মত দিতে থাকে, কিন্তু ড্রাগন কিং তাদের কথা শোনে না এবং সেখানে একটি অস্ত্র রাখা হয়, যে অস্ত্র আসল ড্রাগন গডকে চিনে নিবে। এটার জন্য তাদের দুজনকে এক ফোঁটা করে রক্ত সেই অস্ত্রের সাথে লাগিয়ে দিতে হবে, যেটা শোনার সাথে সাথে শিয়াবাও তার মাকে বলতে থাকে সে যেন দ্রুতই এই কাজটা করে। কিন্তু এদিকে ইয়াও তো ভয় পেয়ে গিয়েছিল আর সে ড্রাগন কিংকে বলতে থাকে যেহেতু তার বাচ্চা এখনো পেটে রয়েছে তার শক্তি এখনো কম, তাই সে হয়তো এটা করতে পারবে না। কিন্তু জলপরি তাকে বলে এটা কিভাবে সম্ভব হতে পারে, একজন ড্রাগন গডের শক্তি কখনোই কম হতে পারে না। তার এরকম কথা শুনে এবার ড্রাগনও ইয়াওর উপর একটু রেগে যায় আর তাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয় এই কাজটা করার জন্য। কোনো উপায় না খুঁজে পেয়ে ইয়াও তার ব্লাডের রক্ত সেই অস্ত্রের সাথে লাগায়, কিন্তু যখনই জলপরি তার মেয়ের ব্লাড ওই অস্ত্রের সাথে লাগাতেই যাবে ঠিক তখন ইয়াও তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যার কারণে তার ব্লাড নিচে পড়ে যায়। তখন ইয়াও তাদের সবাইকে বলতে থাকে দেখুন তার ব্লাডের কোনো রিয়াকশনই নেই, এর মানে সে কোনো ড্রাগন গড নয়। কিন্তু শিয়াবাও তার মাকে বলে তার কথার জালে ফেসে যেও না, সে আমার ব্লাডকে মাটিতে ফেলে দিয়েছে। তখনই জলপরির বড় বোন একটু রেগে যায় আর তাকে বলে তুমি কি বলার চেষ্টা করছো। তখন ইয়াবাও তাদের সাথে তর্ক করেই যাচ্ছিল আর এতক্ষণের মধ্যে তাদের সময়ও শেষ হয়ে গিয়েছিল, তাই এখন এটা করার সুযোগ আর তাদের হাতে নেই, যার কারণে জলপরির বড় বোন তাকে একটা চর বসিয়ে দেয় এবং তার উপরে অনেকটাই রেগে যায়, যেটা দেখে ড্রাগন কিংও রেগে যায় এবং তার উপরে তার শক্তি প্রয়োগ করে, যার কারণে সে অনেকটাই আহত হয়ে যায়। ইয়াও তো এখন নিজেকে ড্রাগন গডের মা হিসেবে দাবি করছিল আর সে বলছিল সেই কচ্ছপের গড তার ডাকে এসেছিল। এখন এত কিছু অস্বীকার করার কারণে তাদের তো তার উপর অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে জলপরির মেজো বোনও অনেকটা রেগে গিয়েছিল আর সে তার তলোয়ার বের করে তাদেরকে বলে বড় বোন তুমি ছোট বোনকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি এদের সবাইকে দেখে নিব। কিন্তু ড্রাগন কিং তখন তার উপরে আক্রমণ করে তাকেও আহত করে দেয়। তখন তার মেজো বোন তাকে বলে সে যেন তার বাচ্চা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শিয়াবাও তো এটা করতে একদমই রাজি ছিল না। কিন্তু জলপরি কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালাতেই যাচ্ছিল, তখনই ড্রাগন তার শক্তি দিয়ে তাকে আহত করে ফেলে। এখন জলপরির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার বড় বোন এবং মেজো বোনের কাছে ক্ষমা চায়, কারণ তারাও তার জন্য এই বিপদে পড়েছে। এদিকে ইয়াও তো এখনো দাবি করেই যাচ্ছিল যে আসল ড্রাগন গড তার পেটে রয়েছে। ঠিক তখনই সেখানকার আকাশ উজ্জ্বল হয়ে ওঠে আর কিছুক্ষণের মধ্যে একটি মতি এসে শিয়াবাওয়ের কাছে চলে যায়, যেটা দেখিয়ে জলপরি তাদেরকে বলতে থাকে এখন কি আপনাদের বিশ্বাস হচ্ছে না যে এটাই আসলে ড্রাগন গড। আসলে এই মতিটা স্বর্গ থেকে এসেছিল আর এই মতিটা শুধুমাত্র ড্রাগন গডের কাছেই যায়। পরের সিনে আমরা ড্রাগন গডকে দেখতে পাই, সে স্বর্গ থেকে বুঝতে পেরেছিল যে ছোট ড্রাগন গড পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাই সে তাকে নেওয়ার জন্য দ্রুতই সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে এখনো জলপরীকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছিল ইয়াও, তারা সবাই মিলে তাকে মিথ্যুক বলছিল। কিন্তু তখনই জলপরি তাদেরকে বলে যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে তোমরা আমার কাছে এসো এবং এই মতিটাকে ছুঁয়ে প্রমাণ করে দাও যে আমি মিথ্যা বলছি। তার এরকম কথা শুনে ইয়াও সেই মতিটাকে ধরতেই যাচ্ছিল, কিন্তু সে তখনই ছিটকে দূরে পড়ে যায়। কিন্তু এরপরও তারা কোনো কিছুই স্বীকার করতে চাইছিল না। ড্রাগনও তাকে বলে এটা হয়তো তার কোনো ষড়যন্ত্র, কিন্তু তখনই ড্রাগন কিং তার ছেলেকে একটা লাথি মেরে ফেলে দেয় আর তার উপরে চরম রেগে যায় এবং তাকে বলে তুমি আমার মুখ কোথাও রাখলে না, আমি তো তোমাকে ড্রাগন কিং বানাতে চেয়েছিলাম,
কিন্তু তুমি তো আমাকেই কোথাও মুখ দেখানোর লায়ক রাখলে না। এরপর ড্রাগন কিং জলপরির কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জলপরি তাদেরকে ক্ষমা করে না আর তাদেরকে বলে তোমরা যা আমার সাথে করেছো এর জন্য তো তোমাদের শাস্তি পাওয়াই উচিত। এদিকে ইয়াও ইয়াও ড্রাগন কিং এর কাছে ক্ষমা চাইতে থাকে আর তাকে বলতে থাকে আমার পেটে যে বাচ্চা রয়েছে সেটা তো আপনাদেরই বংশধর, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ড্রাগন তো এখনো পর্যন্ত তার জেদ ছাড়তে রাজি ছিল না। সে এখনো চাইছিল জলপরির হাটের রক্ত নিতে। কিন্তু তখনই সেখানে স্বর্গ থেকে সবাই চলে আসে, যাদেরকে দেখে সেখানকার সবাই মাথা নত করে সম্মান জানায়। ড্রাগন গডও সেখানে আসার সাথে সাথে ছোট ড্রাগন গডকে সম্মান জানায় এবং ড্রাগন কিং এর উপরে অনেকটাই রেগে যায় এবং তার কাছ থেকে এসব কিছু প্রত্যাশা করেনি বলে তাকে জানায়। এরই সাথে সে ড্রাগন এবং ড্রাগন কিং এর কাছ থেকে তাদের সকল শক্তি কেড়ে নেয়। এছাড়াও তাদের রাজ্য এবং ধন সম্পত্তি সহ যা যা ছিল সে সবকিছুই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যেটা দেখে তো ইয়াও ইয়াও এর ভীষণ রাগ হয় আর সে জলপরির উপরে রেগে আক্রমণ করতেই যাচ্ছিল। ঠিক তখনই ড্রাগন গড তাকে থামিয়ে দেয় আর জলপরীকে প্রোটেক্ট করে। এটা ছিল অন্য আরেকটা গড যাকে জলপরি তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু সে তাকে বলে এটা তার কর্তব্য, যেটা দেখে শিয়াওবাও এর সন্দেহ হয় আর সে তার মাকে বলে আমি তার মধ্যে প্রেমে পড়ার একটা গন্ধ পাচ্ছি, মা তুমি সাবধান হও। পরের সিনে তাদের সবাইকে বাহিরে দেখি, তারা সবাই মিলে আনন্দেই ছিল আর নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখনই জলপরি অনেকটা অসুস্থ হয়ে ওঠে। তার বোনেরা তাকে জিজ্ঞাসা করে তার কি সমস্যা হচ্ছে। তখনই জলপরির মনে পড়ে যায় যে এটা আসলে ড্রাগনের সেই জাদুর কারণেই হচ্ছে, যেটা সে ওই চাবুকের সাথে তাকে দিয়েছিল। কিন্তু সেই বিষয়টা তার বোনকে জানাতে চাইছিল না, কারণ তারা এ বিষয় নিয়ে অনেক চিন্তা করবে। কিন্তু তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে এবং তাদের উপরে অনেক বেশি রেগে যায় আর তাদেরকে বলে তোমরা আমার জিনিসপত্র কোথাও নিয়ে যেতে পারবে না। তখন সেখানে গডও আসে আর তাদেরকে বলে আমি এখনো এখানে উপস্থিত রয়েছি, তাই আমি দেখতে চাই যে কে এখানে কি করতে পারে। তখন জলপরিও তাদেরকে বলে তোমরা তো এখন অনেক গরিব হয়ে গিয়েছো, তাই এখান থেকে এখনই চলে যাও। তখন ইয়াও ইয়াও তাকে বলে তুমি তো আগে নিজের চেহারার দিকে তাকাও, তোমার কি হাল হয়েছে। আসলে তারা এখনো বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি হয়েছে। তাদেরকে এখন শক্তিবিহীন এবং সম্পদবিহীন এই দুনিয়াতেই থাকতে হবে। তখন জলপরি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন ড্রাগনও মনে মনে বলতে থাকে এটাই শেষ নয়, এরপরেও অনেক সুযোগ আসবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। এটা ভেবে সে তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারা সবাই যখন সেখান থেকে তাদের প্যালেসে যায় তখন তারা দেখতে পায় সেখানে তাদের প্যালেস আর নেই এবং সেখানে একটি কুঁড়ে ঘর হয়ে গিয়েছে, যেটা দেখে তো তাদের অনেক কষ্ট লাগছিল। পরের সিনে আমরা জলপরীকে দেখতে পাই, সে তার রাজ্যে ফিরে গিয়েছিল এবং তাদের বোনের সাথে ভালোভাবে কথা বলছিল। তার বোনও তাকে বলছিল সে যেন গতবারের মতো আর কোনো ভুল সামনে না করে। তখনই সেখানে গড চলে আসে এবং জলপরীকে বলে সে এখানে এসেছে ছোট ড্রাগন গডের রক্ষণাবেক্ষণ করার জন্য, তাই সে এখন থেকে এখানেই থাকবে। সে যখন সেখানে বসেছিল তখনই শিয়াবাও তার মাকে বলছিল মা তুমি কখনো ভুল করেও তাকে তোমার জীবনে নিয়ে আসবে না, আমি কোনোদিনও তাকে আমার বাবা হিসেবে একসেপ্ট করতে পারবো না। ঠিক তখনই জলপরীর কিছু একটা হতে শুরু করে আর সে বিছানার উপরেই পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন তার বোন এবং গড তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু জলপরি তাদেরকে কিছু বলতে চাইছিল না। তখন শিয়াবাও তার মাকে বলে সে তাকে প্রমিস করেছিল সে সারা জীবন তার সাথে থাকবে। তখন তার মা তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে আমাকে ক্ষমা করে দিও, এটা ড্রাগন কিং এর কারণে হয়েছে, সে চাবুকের সাথে এমন একটা জাদু করেছে যে আমি আস্তে আস্তে মারা যাব। এটা শুনে তার বোনেরা তাকে বলতে থাকে সে কেন তাদেরকে এই কথা আগে বলেনি। তখন জলপরি তাদেরকে বলে আমি আর কত আপনাদেরকে কষ্ট দিব। তখন গড তাকে বলে ড্রাগন কিং এর এই অভিশাপ থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু এর জন্য তোমাকে কিছুদিন এই ব্যথা সহ্য করতে হবে। এখন আমরা দেখতে পাই তার হাতে একটি মেডিসিন রয়েছে, যেটা দিয়ে সে এখন জলপরীকে ঠিক করবে। তাই সে সবার প্রথমে তার চোখ বেঁধে নেয় এবং তার পাওয়ার দিয়ে জলপরীকে ঠিক করতে শুরু করে। যখন সে মেডিসিন প্রয়োগ করা শেষ হয়ে যায় তখন জলপরি তার কোলে এসে পড়ে আর আমরা অতীতের একটা ঘটনা দেখতে পাই। আসলে এখানে একজন সাধারণ গড সেজে সে তাদের সাথে থাকলেও সে আসলে ছিল ড্রাগন গড, যে ব্যাপারে জলপরীরা একটুও জানতো না। এছাড়াও ছোটবেলায় যখন সে একবার আহত হয়েছিল তখন জলপরি তাকে বাঁচিয়েছিল, যার কারণে ঠিক তখন থেকে ড্রাগন গড তাকে অনেক ভালোবাসে আর সে এখন যে কোনো মূল্যে তার জীবন রক্ষা করবে। কিন্তু এখানে যখন সে জলপরীকে তার নাম ধরে ডাকে তখন জলপরি মনে মনে সন্দেহ করতে থাকে সে তার এ নাম কিভাবে জানলো। যাই হোক, এখন গড সেখান থেকে চলে যাওয়ার পর শিয়াবাও তার মাকে বলতে থাকে সে যেন তার থেকে দূরেই থাকে, কারণ সে তার মায়ের কাছে আসতে চাইছে। তখন তার মাও তার মেয়েকে বোঝায় যে দুনিয়ার সমস্ত মানুষই খারাপ হয় না। পরের সিনে আমরা ইয়াও ইয়াওকে দেখি, তার পেটে চরম ব্যথা উঠেছিল, কিন্তু ডাক্তার আসতে দেরি করায় ড্রাগন তার উপরে অনেক বেশি রেগে যায় এবং তার কলার ধরে তাকে ধাক্কা দেয়, যার কারণে ডাক্তার তার বউকে দেখতে চায় না। কিন্তু যখন ড্রাগন কিং তার সাথে আরো খারাপ ব্যবহার করে তখন সে তাকে ধাক্কা মেরে বলে তোমার সাহস কি করে হলো আমার সাথে খারাপ ব্যবহার করার, মনে রেখো তুমি এখানকার রাজা নও, তোমার ভেতরে কোনো শক্তিও নেই আর তোমার অর্থ সম্পদও নেই, তাহলে তোমার সাহস কি করে হচ্ছে আমার সাথে এরকম ব্যবহার করার। তার এরকম কথা শুনে এখন
ড্রাগন অনেকটা ভয় পেয়ে যায় এবং তাকে অনুরোধ করতে থাকে যাতে সে তার বাচ্চাকে বাঁচায়, কিন্তু ডাক্তার তাকে বলে এটা সম্ভব নয়, কিন্তু এরপরেও সে তাকে একটা চান্স দিচ্ছে। এটা বলে সে ডাক্তার তার কাছ থেকে কিছু টাকা চায়, যেটা শুনে সাথে সাথে ড্রাগন ড্রয়ারে সেই টাকাগুলো খুঁজতে থাকে যাতে সে ওগুলো ডাক্তারকে দিয়ে তার বাচ্চাকে বাঁচাতে পারে, কিন্তু সে সেখানে কোনো টাকা পয়সা খুঁজে পায় না। তখনই তার মনে পড়ে যায় যে তার বাবা তো এখান থেকে চলে গিয়েছিল, এর মানে তার বাবা যাওয়ার আগে সেখান থেকে সমস্ত টাকা পয়সা নিয়েই চলে গেছে। এখন যেহেতু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই সে ডাক্তারকে আবারও বলে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু তার ডাক্তার তাকে ধাক্কা মেরে ফেলে সেখান থেকেই চলে যায়। সে চলে যাওয়ার পর ইয়াও ইয়ার পেটের বাচ্চাও মারা যায়, যেটা দেখে ড্রাগন কিং তো অনেক বেশি কষ্ট পায়। সে নিজেকে অক্ষম ভাবছিল। ঠিক তখনই সে খেয়াল করে তার বাচ্চার ব্লাডে অনেক নেগেটিভিটি দিয়ে ভর্তি রয়েছে। তাই সে এবারে বলতে থাকে আমি কাল্টিভেশন করে ড্রাগন কিং হতে না পারলেও আমি আমার বাচ্চার এই ব্লাড দিয়ে ডিমন ড্রাগন হতে পারবো। আর আমরা দেখতে পাই যে হাসতে হাসতে একটু পরে তার চোখ লাল হয়ে যায়। অন্যদিকে আমরা মৎস্যরাজ্যে জলপরীকে দেখতে পাই। সেখানে জলপরী গডকে বলছিল সে কিছুদিনের জন্য প্যালেস থেকে বাহিরে যেতে চায়, যেহেতু তার শক্তি অনেকটাই দুর্বল ছিল, তাই সে এখান থেকে বাহিরে গিয়ে কাল্টিভেশন করবে, আর ততদিনের জন্য সে তার মেয়েকে গডের কাছে রেখে যাবে যাতে সে তাকে সামলায়। এটা শুনে তো শিয়াবাও থাকতেই চাইছিল না। সে তার মাকে বলছিল সে যেন তাকে এখানে একা ফেলে না যায়, আর সে তো এই লোকটার কাছে একদমই থাকতে চায় না, কারণ এই লোকটা তার মায়ের কাছাকাছি আসতে চায়। এখন শিয়াবাও এর কথা ড্রাগন গডও শুনতে পাচ্ছিল, কিন্তু এ ব্যাপারে শিয়াবাও বুঝতে পারেনি, যার কারণে ড্রাগন গড অনেকটাই চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে এই মেয়েটা তো আমাকে একটুও পছন্দ করে না আর একদমই আমার বিরুদ্ধে কথা বলে। কিন্তু এরপরেও সে জলপরীকে বলে ঠিক আছে তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি শিয়াবাও এর সম্পূর্ণ খেয়াল রাখবো। জলপরী সেখান থেকে যাওয়ার আগে ড্রাগন গড তাকে একটা লকেট দেয় আর তাকে বলে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডাকবে এবং আমি দ্রুতই তোমার কাছে পৌঁছে যাব। এখন শিয়াবাও গডের কোলে ছিল আর সে মনে মনে বলছিল আমি তোমাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এটা বলে সে তার জাদুর মাধ্যমে সেখানে একটা দড়ি বেঁধে দেয় যাতে ড্রাগন গড সেখানে বেঁধে পড়ে যায়, কিন্তু ড্রাগন গড তো সবকিছু শুনতে পারছিল এবং বুঝতে পারছিল, যার কারণে তার কিছুই হয় না। এরপরও শিয়াবাও বিভিন্নভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করে, কিন্তু বারবারই ড্রাগন গড নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল। এরপর ড্রাগন গড এক জায়গায় বসে শিয়াবাওয়ের সাথে কথা বলতে শুরু করে। সে তাকে বলে আমার মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু যেহেতু এখন তোমার মা এখানে নেই তাহলে চলো আমরা কিছু ভালো ভালো কথা বলি। কিন্তু শিয়াবাও তাকে বলতে থাকে আমি তোমার সাথে কোনো ভালো কথা বলতেই চাই না, আমার তো ক্ষুধা পেয়েছে, কিন্তু তুমি কিভাবে বুঝবে সেটা। তার এরকম কথা শুনে ড্রাগন গড তাকে খাবার বানিয়ে খাওয়াতে শুরু করে। তখন শিয়াবাও মনে মনে বলতে থাকে আমি তো তোমাকে অনেক খারাপ ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে তুমি অতটাও খারাপ নও। কিন্তু তখনই গড বুঝতে পারে যে জলপরী কোনো একটা বিপদে পড়তে যাচ্ছে, সেজন্য সে তার স্বর্গের সব লোকদেরকে জানিয়ে দেয় তারা যেন দ্রুত জলপরীর কাছে গিয়ে তাকে বিপদ সংকেত দিয়ে আসে। অন্যদিকে আমরা জলপরীকে দেখতে পাই সে তার বোনদের সাথে কাল্টিভেশন করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটা তাদের কাছ থেকে সাহায্য চাইছে। কিছুটা সামনে এগিয়ে গেলেই তারা একটি মেয়েকে আহত অবস্থায় দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে তাদেরকে বলে সে অনেকটাই আহত এবং তার পেটে অনেক ব্যথা করছে, তাই সে কি তাকে কোনো সাহায্য করতে পারবে। তার এরকম কথা শুনে জলপরী তাকে একটা মেডিসিন বের করে খেতে দেয়, আর ইয়াও ইয়াও দ্রুতই তার কাছ থেকে ওই ঔষধ নেওয়ার বাহানায় তাকে অ্যাটাক করে দেয়, যে বিষয়ে জলপরী একটুও বুঝতে পারে না, কিন্তু সে ফিল করতে পারে তার হাতে কিছু একটা হয়েছে। কিন্তু এরপরেও সে তাকে বলে তুমি গিয়ে আরাম করো, একটু পরে তুমি ঠিক হয়ে যাবে। তখন ইয়াও ইয়াও তাদেরকে বলে আমি তো ঠিক হয়ে যাব, কিন্তু তুমি আর কখনোই ঠিক হতে পারবে না। এটা বলে সে চাকু বের করে এবং তাদেরকে মারতে চায়, কিন্তু তখনই জলপরীর বড় বোনও তার অস্ত্র বের করে তাকে আঘাত করতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে ড্রাগন চলে আসে এবং দ্রুতই তার বোনের উপরে অ্যাটাক করে দেয় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন জলপরী তাকে বুঝতে পারে যে তার ভেতরে ডিমন রয়েছে। তখন সেও এটা স্বীকার করে নেয় আর তাকে বলে হ্যাঁ এখন আমি ড্রাগন ডিমন হয়ে গিয়েছি, সেজন্যই তোমরা আর কেউ আমার সাথে পেরে উঠবে না। এরপর সে তাদেরকে জানায় এখন সে ইয়াও ইয়াও এর রক্ত নিয়ে জলপরীর রক্তের সাথে মিশিয়ে দিবে। এর ফলে যখনই কেউ ইয়াও ইয়াওকে আঘাত করবে তখন সেই আঘাত জলপরীর গায়েও লাগবে। এটা শোনার সাথে সাথে মেজ বোনও রেগে যায়, কিন্তু সে ডিমন ড্রাগনের শক্তির সাথে পেরে ওঠে না। এটা দেখে জলপরীও অনেকটাই ভয় পেয়ে যায় আর সে তাকে বলে সে যেটা করতে চায় করতে পারে, কিন্তু এর বদলে সে যেন তার বোনকে ছেড়ে দেয়। এটা শুনে ডিমন দ্রুতই ইয়াও ইয়াও এর হাত কেটে দেয় এবং তাকে বলে সে যেন তার এই রক্তে মাখা হাত জলপরীর হাতের সাথে ছুঁইয়ে দেয়, যেটা শুনে সে দ্রুতই এই কাজটা করে। আসলে এটার মাধ্যমে সে ইয়াও ইয়াওকে সুরক্ষিত করতে চাইছিল। এরপরে সে তার মেজ বোনকেও আহত করে সেখানে ফেলে দেয়। এটা দেখে জলপরী অনেকটাই রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে কেন তার কথা রাখছে না, কিন্তু তখন ডিমন তাকেও আক্রমণ করে বসে।
আসে আর বলে তোমাকেও আমি শিক্ষা দিতে চাই। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে স্বর্গ থেকে সবাই পৌঁছে যায় এবং ডিমনের হাত থেকে জলপরীকে বাঁচিয়ে নেয়। ড্রাগন গডও ছুটে এবার জলপরীর কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কিছু হয়েছে কিনা এবং সে ঠিক আছে কিনা। তখন জলপরী তাকে বলে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি ঠিক আছি। এটা বলেই সে তার মেয়েকে কোলে নিয়ে নেয়। এদিকে ড্রিমন ড্রাগনও তাকে দেখে উপহাস করতে শুরু করে। তখন সে রেগে তাকে আঘাত করে। এরপরেও যখন সে থামছিল না তখন ড্রাগন গড তার আসল পরিচয় তার সামনে খুলে বলে যে শিয়াওবাও এর আগে সেই হলো ড্রাগন গড। যেটা শুনে ড্রাগন ডিমন অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে শিয়াওবাও অবাক হয়ে যায়। এখন এত কিছু শোনার পরেও ড্রাগন ডিমন তো অনেকটাই অস্থির হয়ে পড়ে। সে কি করবে বুঝতে পারছিল না, তাই সে ইয়াও ইয়াওকে আঘাত করে, যার কারণে জলপরীরও ব্যথা লাগতে শুরু করে। যেটা দেখার পর ড্রাগন গড নিজের হাত কেটে জলপরীর হাতের উপরে রেখে দেয় আর তাকে বলে আমরা দুজন এখন এক হয়ে গিয়েছি। তখন জলপরীও তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে? তখন ড্রাগন গড তাকে বলে তুমি মনে করার চেষ্টা করো। এটা বলে সে একটা পাওয়ার জলপরীর ভেতরে দিয়ে দেয়, যার কারণে তার সমস্ত অতীতের কথা মনে পড়ে যায়। এদিকে ডিমন ড্রাগন জলপরীকে আঘাত করার জন্য ইয়াও ইয়াওকে চাকু দিয়ে আঘাত করতে শুরু করে। এর ফলে ইয়াও ইয়াও সেখানেই মারা যায়, কিন্তু জলপরীর কিছুই হয় না। এদিকে জলপরীও চিন্তায় পড়ে যায় যে ড্রাগন গডের কিছু হয়েছে কিনা, কিন্তু সে দেখতে পায় তারও কিছু হয়নি। এখন ডিমন ড্রাগন তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে জলপরীর কিছুই হয়নি। তখন জলপরীও ড্রাগন গডকে জিজ্ঞাসা করে তাদের কেন কিছু হলো না। তখন ড্রাগন গড তাকে বলে এটা আগে থেকেই প্ল্যান করা ছিল, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে সে এরকম কিছু একটা করবে, সেজন্য আমি আগে থেকেই এটা নিয়ে প্রস্তুত হয়েছিলাম। এসব কিছু দেখার পরে ডিমন ড্রাগন তো ভয় পেয়ে যায় আর এখন সে বুঝতে পেরেছে যে সে হেরে গিয়েছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ড্রাগন গড তার শক্তি দিয়ে তাকে শেষ করে ফেলে। এটা দেখে তো শিয়াওবা অনেক খুশি হয়ে যায় আর সে তাদেরকে বাহবা দিতে থাকে। এখন ড্রাগন গড আর জলপরী একে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, তাই তারা ধীরে ধীরে কিস করতে যাচ্ছিল। কিন্তু তখনই শিয়াওবাও চিৎকার করে বলছিল আমাকে দেখে তো তোমাদের লজ্জা পাওয়া উচিত, তোমরা লজ্জা কেন পাচ্ছ না? একটু হলেও তো লজ্জা পাও। কিন্তু সেখানে থাকা অন্যজনেরা তাদেরকে দেখে লজ্জায় মাথা ঘুরিয়ে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেজ বোন এখন প্রেগনেন্ট ছিল আর কিছুদিনের মধ্যেই তার বাচ্চা হতে যাবে। অন্যদিকে আমরা আরেকজন গডকে দেখতে পাই, সে জলপরীর বড় বোনের খোঁজ করছিল কারণ সে তার প্রেমে পড়ে গিয়েছিল। এদিকে জলপরীর বড় বোন তাকে দেখে লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। তখনই গড তার মেজ বোনের কাছে আসে এবং তাকে বলে সে আমাকে দেখে বারবার লজ্জা কেন পায় আর সে কেন বারবার পালিয়ে যায়। পরের সিনে আমরা ড্রাগন গড এবং জলপরীর বিয়ে দেখতে পাই। সেখানে ড্রাগন গড তাদেরকে বলছিল আমি সর্বদাই তোমাদেরকে রক্ষা করব এবং তোমাদের পাশে থাকব। যতদিন শিয়াওবাও বড় না হচ্ছে এবং তার দায়িত্ব বুঝে নিচ্ছে ততদিন তার দায়িত্বে তো আমিই থাকবো এবং তোমাদের দুজনকে অনেক ভালোবাসবো আর একজন ভালো বাবা হয়ে দেখাবো। আর এই খুশির মুহূর্ত দিয়েই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এরকম আরো ড্রামা দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।